গুড মর্নিং। আশা করি প্রত্যেকে ভালো আছো। দ্য ডিজিটাল স্কুল অফ সায়েন্সে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা যারা নিয়মিত আমার ক্লাসগুলো দেখো, তোমরা জানো যে প্রত্যেকটা ক্লাসে আমি একটা করে টপিক ধরে ডিটেলসে আলোচনা করি। আজকের টপিক আলোর প্রতিসরণ। এটা মূলত মাধ্যমিক সিলেবাসের উপর ভিত্তি করে আমি করছি। তবে যারা ক্লাস 8 লেভেলে পড়ছো বা যারা ক্লাস 12-এ তোমাদেরও প্রতিসরণ আছে, প্রত্যেকেই ক্লাসটি দেখতে পারো, কারণ প্রতিসরণের বেসিক জিনিসগুলো আজকে আলোচনা করব। এবং বিশেষ করে মাধ্যমিকের স্টুডেন্টদের কথা বলছি, তোমাদের প্রতিসরণ থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসে, বিভিন্ন ইয়ারে যে প্রশ্নগুলো এসেছে, তার প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা আজকের এই ক্লাস করার পরে নিজেরা অ্যান্সার করতে পারবে। তোমাদেরকে বই পড়ে আর মুখস্থ করতে হবে না। আমি কথা দিচ্ছি, ক্লাসটা মন দিয়ে করো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা নিজেরা করতে পারবে। ওকে, তো শুরু করছি আজকের টপিক আলোর প্রতিসরণ। তো চলো একদম শুরু থেকে আমরা শুরুটা করব। চলো একদম আমরা প্রথমেই আমরা প্রতিসরণ কি জিনিস সেটা একটু বুঝে নিই। ঠিক আছে, তোমরা যারা ক্লাসটা করছো যারা, তারা একটু খাতা পেন নিয়ে আমার সঙ্গে বসো। তো ধরো এখানে আমি দুটো মিডিয়ামকে ভাগ করলাম, এটা একটা মিডিয়াম আর এটা একটা মিডিয়াম। এবার একটা লাইট যখন তির্যকভাবে একটা মিডিয়াম থেকে আরেকটি মিডিয়ামে যাচ্ছে এবং এই দুই মাধ্যমের বিভেদ তলে যখন আপতিত হচ্ছে, তখন এই রশ্মিটার অ্যাকচুয়ালি গতিপথ কোথায় ছিল? অ্যাকচুয়ালি গতিপথ ছিল, তোমরা যদি দেখো এইখান থেকে, এইটা হচ্ছে তার অরিজিনালি গতিপথ। যদি মাধ্যমটা চেঞ্জ না হতো তাহলে রশ্মিটা কিন্তু এই পথে চলে যেত, কিন্তু যেহেতু মাধ্যমটা চেঞ্জ হয়ে গেল, তাই এই পয়েন্ট থেকে যে বিন্দুতে আপতিত হয়েছে সেখান থেকে আলোকরশ্মি তার অভিমুখের পরিবর্তন করবে। পরিবর্তন করে হয় এ পাশে বেঁকে যাবে অথবা পরিবর্তন করে এ পাশে বেঁকে যাবে। এই যে ঘটনাটা ঘটলো, অর্থাৎ তার অরিজিনাল পথ থেকে রশ্মিটা কী হলো, কিছুটা সরে গেল, বিচ্যুতি হলো। এই ঘটনাটাকেই বলা হচ্ছে আলোর প্রতিসরণ। এই যে অরিজিনাল পথ থেকে যে বিচ্যুতি ঘটলো, এটাকেই বলা হচ্ছে আলোর প্রতিসরণ। তাহলে আশা করি প্রতিসরণ কাকে বলে বিষয়টা বুঝতে পারলে, যে আলোকরশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তখন দুই মাধ্যমের বিভেদ তল থেকে তার গতিপথের যে পরিবর্তন ঘটে, সেই ঘটনাকেই বলা হয় আলোর প্রতিসরণ। তাহলে প্রতিসরণ কি, আশা করি ক্লিয়ার হলো। আচ্ছা, আমরা সারাদিনে অনেক কিছুই দেখি, আমাদের চোখের সামনে প্রতিসরণ ঘটতে দেখি, কখনো আমরা সেভাবে লক্ষ্য করি না যে এখানে অ্যাকচুয়ালি মানে তার যে পেছনে যে বৈজ্ঞানিক যে ব্যাখ্যা, সেইটা আমরা সেভাবে লক্ষ্য করি না। আমি একটা উদাহরণ দিই, তোমরা অনেকেই দেখেছো, দেখবে একটা বালতিতে, যখন বালতিতে কোনো জল নেই সেই অবস্থায় তুমি বালতির মধ্যে তাকাও, দেখবে যে বালতির যে তলদেশ, সেটাকে অ্যাকচুয়ালি তার যতটা অরিজিনাল যে ডেপথ, সেটাই কিন্তু তোমরা লক্ষ্য করবে। এবার যদি এই বালতিটার মধ্যে তোমরা একটু জল ভর্তি করে দাও, এই বালতির মধ্যে যদি জল ভর্তি করে দাও, তাহলে দেখবে ঘটনাটা চেঞ্জ হয়ে গেল। কি চেঞ্জ হয়ে গেল? এই জল থেকে যখন, এবার তুমি যখন উপর থেকে এই বালতির মধ্যে তাকিয়ে দেখবে, কি দেখতে পাবে এই যে বালতির তলদেশটা, সেইটা কিন্তু এইখান থেকে যখনই মাধ্যম চেঞ্জ হয়ে গেল, সঙ্গে সঙ্গে কিন্তু আলোকরশ্মিটা একটু বেঁকে যাবে এবং এই বালতির তলাটা তুমি কিছুটা উপরে লক্ষ্য করবে। একটু যদি কখনো খেয়াল না করে থাকো, তাহলে আজকেই বাড়ি গিয়ে দেখবে যে এই ঘটনা কিন্তু ঘটে, বালতির তলাটা কিছুটা উপরে উঠে আসে। এটা কেন হয় জানো?
এইটা হয় আলোর প্রতিসরণের জন্য। তো কিভাবে হয় এটা তো আমি একটা রাফ ছবি আঁকলাম, এরপরে আমি ডিটেলসে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে কেন এই বালতির তলাটা উপরে উঠে আসে। এটা হয় কারণটা হচ্ছে আলোর প্রতিসরণ, এবং তার চিত্রটা পরিষ্কার করে আমি এঁকে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। চলো এবার একটা প্রতিসরণের পরিচ্ছন্ন চিত্র আমরা অঙ্কন করি। তো আমি প্রথমে একটা মাধ্যম নিলাম, নিচের মাধ্যম এটা হচ্ছে 1 নম্বর মাধ্যম, আর উপরের এই মাধ্যমটা হচ্ছে 2 নম্বর মাধ্যম। এবার আমি এখানে একটা বিন্দু নিলাম এবং এই বিন্দুতে আমি একটা লম্ব টানলাম, এটাকে বলা হচ্ছে অভিলম্ব। ওকে, আচ্ছা এবার একটা রশ্মি আমি টানছি, এটা মনে করো একটা আপতিত রশ্মি, তির্যকভাবে এসে আপতিত হলো। এবং আরেকটি রশ্মি আমি টানছি, যেটা একটুখানি বেঁকে, আপতিত রশ্মির সঙ্গে একটু বেঁকে গেল। অর্থাৎ যদি অ্যাকচুয়ালি এই মাধ্যম না থাকতো তাহলে কিন্তু এই পথ দিয়ে রশ্মিটা যেত, ভালো করে বোঝো, সোজা চলে যেত। মাধ্যমটা থাকার জন্য সে কী হলো, কিছুটা বেঁকে গেল, অর্থাৎ প্রতিসরণ ঘটলো। এখন আমরা দেখব যে, আবারও বলছি, খুব তাড়াহুড়ো করে মানে মাথার মধ্যে যদি তোমার খুব তাড়া থাকে তাহলে ক্লাসটা দেখো না, দেখলে তুমি বুঝতে পারবে না। ধীর স্থিরভাবে মোটামুটি আধ ঘন্টা থেকে 40 মিনিটের একটা ক্লাস করো, আমি কথা দিচ্ছি প্রতিসরণ তোমার কাছে একদম জলের মতো সহজ হয়ে যাবে। ওকে, আচ্ছা তাহলে এই যে রশ্মিটা, এইটাকে বলা হচ্ছে আপতিত রশ্মি। তাহলে আমি নাম দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে পি, এটা হলো কিউ, এটা হলো আর, আর এটাকে একটা নাম দিলাম টি। তাহলে পি কিউ, এই পি কিউটাকে বলা হচ্ছে আপতিত রশ্মি। পি কিউটাকে কী বলবো আমরা? আপতিত রশ্মি। আপতিত রশ্মি মানে ইনসিডেন্ট রে। এবার এই যে কিউআর, এই কিউআরটাকে কী বলা হচ্ছে? কিউআরটা হলো প্রতিসৃত রশ্মি। কিউআরটা হলো প্রতিসৃত রশ্মি। আর এইটা আমি নাম দিয়ে দিলাম, এটাকে নাম দিলাম N1 N2 নাম দিয়ে দিই, N1 N2। এই N1 N2টা হচ্ছে অভিলম্ব, এটাকে বলা হচ্ছে অভিলম্ব। ওকে, কিউটা হচ্ছে আপতন বিন্দু। এবারে এই আপতিত রশ্মি যে পি কিউ দেখতে পাচ্ছ, এটা অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করেছে এটাকে বলা হচ্ছে আপতন কোণ। তাহলে এই কোণটা কী হবে? পি কিউ এন, আপতন কোণ হচ্ছে পি কিউ এন। তাহলে কোণ পি কিউ এন, এটা হচ্ছে আপতন কোণ, এটাকে আমরা আই লিখছি। আর এই অভিলম্বের সঙ্গে প্রতিসৃত রশ্মি, এইটা হচ্ছে প্রতিসৃত রশ্মি, এইটা অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করেছে অর্থাৎ এন, আচ্ছা এটা N2 হবে, হ্যাঁ, N1 কিউ আর, অ্যাঙ্গেল N1 কিউ আর, এইটাকে বলা হচ্ছে প্রতিসরণ কোণ বা অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন। এটা হলো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এটা হলো অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন। ওকে, আচ্ছা এখানে লক্ষ্য করে দেখো, এই প্রতিসৃত রশ্মিটি অভিলম্ব থেকে দূরে সরে গেছে। তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে তার অরিজিনাল পথ ছিল, সেখান থেকে দূরে সরে গেল। কতটুকু শিফট হলো? এই যতটুকু অরিজিনাল গতিপথের সঙ্গে শিফট হলো, এইটাকে বলা হয় ডেল্টা। ডেল্টাটাকে বলা হয় কি? চ্যুতিকোণ, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। এটা কি হবে? টি কিউ আর, অ্যাঙ্গেল টি কিউ আর, এটা হচ্ছে ডেল্টা। ডেল্টাটা কি? ডেল্টা হলো অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বা চ্যুতিকোণ, এটা হলো চ্যুতিকোণ। ঠিক আছে, আচ্ছা এখন এই আপতন কোণ, প্রতিসরণ কোণ আর চ্যুতিকোণের মধ্যে যদি আমরা এখানে রিলেশান দেখি, তাহলে দেখো
এই যে পুরো যে কোণটা আছে সেখান থেকে তুমি যদি এই কোণটাকে বাদ দাও, মানে হচ্ছে কোণ আর থেকে তুমি যদি ডেলটাকে বিয়োগ করো, এটা তো পুরোটা হচ্ছে আর, তার থেকে ডেলটাকে বিয়োগ করলে তুমি এই কোণটা পাবে। তাহলে আমি লিখছি কোণ N1QT, কোণ N1QT এইটা সমান আর মাইনাস ডেল্টা। আচ্ছা, এবারে একটা জিনিস খেয়াল করে দেখো, এই কোণটার সঙ্গে বিপ্রতীপ কোণ হচ্ছে এই আপতন কোণ। তার মানে এই কোণটার জায়গায় তুমি আপতন কোণ লিখতে পারো, মানে আই সমান আর মাইনাস ডেল্টা। ওকে, তাহলে এখান থেকে তুমি ডেল্টা সমান কত পাবে? এই দেখো ডেল্টা সমান কত হবে, ডেল্টাটাকে বাঁ দিকে নিয়ে আসলে কী হবে, প্লাস হয়ে যাবে, প্লাস ডেল্টা। আইটাকে ডান দিকে নিয়ে যাও, তাহলে চ্যুতিকোণের মান কত হলো, আর মাইনাস আই। এটা একটা জিনিস বলে রাখি তোমাদের, আমি এখানে যে ছবিটা এঁকেছি সেখানে আলোটা যে 1 নম্বর মাধ্যম থেকে 2 নম্বর মাধ্যমে গিয়েছে, যার ফলে কি হচ্ছে, রশ্মিটা এই 1 নম্বর মাধ্যমটা হচ্ছে ঘন মাধ্যম আর 2 নম্বর মাধ্যমটা হচ্ছে লঘু মাধ্যম। এই ঘন মাধ্যম আর লঘু মাধ্যম সম্পর্কে আমি এখনই ডিটেলসে আলোচনা করব, যে কোনটাকে আমি ঘন মাধ্যম বলবো আর কোনটাকে লঘু মাধ্যম। এখন শুধু এটুকু তোমরা জেনে রাখো যে আলোক রশ্মি যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় তাহলে রশ্মিটি অভিলম্ব থেকে দূরে সরে যাবে। বুঝতে পারলে কি বললাম? আলোক রশ্মি যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় তাহলে রশ্মিটি অভিলম্ব থেকে দূরে সরে যাবে, মানে তোমার এই ক্ষেত্রে আপতন কোণের থেকে প্রতিসরণ কোণের মান বেশি হবে, এবং চ্যুতি কোণের মান যে সবসময় মনে রাখবে বড়টা থেকে ছোটোটা, তাহলে যেহেতু আর বড় তাহলে চ্যুতিকোণ হয়েছে আর মাইনাস আই। এবারে আমরা আর একটা চিত্র আঁকবো যেখানে আমরা দেখব যে আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে। তো চলো আমি আর একটা ছবি আঁকছি। এটা অভিলম্ব। আচ্ছা, এবার একটি রশ্মি, এইটা মনে করো হচ্ছে, আমি ধরলাম এটা হচ্ছে লঘু মাধ্যম, এটা হচ্ছে ঘন মাধ্যম। তাহলে এই হচ্ছে এটা হচ্ছে আপতিত রশ্মি, আর এইটা হচ্ছে প্রতিসৃত রশ্মি। ঠিক আছে, অ্যাকচুয়ালি তাহলে কি হলো, এখানে দেখো যদি মাধ্যমটা চেঞ্জ না হতো তাহলে কিন্তু এই সোজা পথে বেরিয়ে যেত, তাই না? এই সোজা পথে কিন্তু বেরিয়ে যেত। তো যেহেতু মাধ্যমটা পাল্টে গেল তাই রশ্মিটা কি হলো, এই রশ্মিটা একটু বেঁকে গেল। অর্থাৎ কোন দিকে বেঁকে গেল, রশ্মিটা কিন্তু অভিলম্বের দিকে বেঁকে গিয়েছে। দেখো রশ্মিটা কিন্তু এই অভিলম্বের দিকে সরে এসছে, মানে এখান থেকে এই দিকে সরে এসছে। তাহলে এবার এইটা হচ্ছে আপতন কোণ আই। আপতন কোণ কাকে বলা হয়? আপতন কোণ হচ্ছে অভিলম্বের সঙ্গে যে কোণটা উৎপন্ন হয় সেটাকে আপতন কোণ বলে, আর অভিলম্বের সঙ্গে প্রতিসৃত রশ্মিটি যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় প্রতিসরণ কোণ। এখানে ভালোভাবেই লক্ষ্য করো, আয়ের মান বড় আর এর মান ছোট, অর্থাৎ রশ্মিটি এখানে কি হয়েছে, এখানে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গিয়েছে। কোথায় গেল? লঘু থেকে ঘনতে প্রতিসরণ হয়েছে। তাহলে এখানে চ্যুতিকোণের মান হবে ডেল্টা, হচ্ছে এইটা। তো এই ক্ষেত্রে চ্যুতিকোণ ডেল্টা হবে, বড়টা থেকে ছোটটা বলেছি তাই না, তাহলে এইটা হবে চ্যুতিকোণ। আচ্ছা, এখানে আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবে, যে যদি রশ্মি লম্বভাবে আপতিত হয়, তার মানে এই বরাবর যদি আপতন ঘটে তাহলে রশ্মি কিন্তু সোজা বেরিয়ে যাবে। তাহলে অভিলম্ব বরাবর আপতিত যদি হয় তাহলে আপতন কোণের মান কত হবে? 0। প্রতিসরণ কোণের মান কত হবে? 0। চ্যুতি কোণের মান কত হবে? 0। অর্থাৎ রশ্মিটার কোনো চ্যুতি হবে না, সোজা এই পথ ধরে বেরিয়ে চলে যাবে। বুঝতে পারলে? তোমাকে কখনো বলল যে একটি রশ্মি
অভিলম্বের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে আপতিত হলো এবং তার প্রতিসরণ কোণের মান হলো 40 ডিগ্রি, তাহলে চ্যুতি কোণের মান কত হবে? তাহলে চ্যুতি কোণ কি? এটা হচ্ছে তোমার আপতন কোণ আই, এটা হচ্ছে প্রতিসরণ কোণ আর। তাহলে চ্যুতি কোণ কত হবে? 45, আমি বলেছি বড়টা থেকে ছোটোটা বিয়োগ করবে। 45 থেকে 40 বিয়োগ করলে কত হয়? 5। তাহলে এখানে চ্যুতি কোণ কত হবে? চ্যুতি কোণ হবে 5 ডিগ্রি। ওকে, এইটুকু আশা করি ক্লিয়ার হয়েছে। দেখো, কোনো অসুবিধা থাকলে তোমরা কমেন্ট করতে পারো। আমি এবার এর পরের টপিকে যাব। একটু আগেই তোমাদের ঘনমাধ্যম এবং লঘু মাধ্যম নিয়ে বলছিলাম যে কোনটা ঘনমাধ্যম হবে কোনটা লঘু মাধ্যম হবে, তারও বিস্তারিত আলোচনা আজকে করব। জাস্ট এখন 15 মিনিট 52 সেকেন্ড চলছে ক্লাসটি। তোমরা ধৈর্য ধরে, একটা ক্লাস মোটামুটি 35-40 মিনিটের ক্লাস হয়, তোমরা ধৈর্য ধরে পুরো ক্লাসটা করো। আমি বলছি তোমাদের এখান থেকে কোনো প্রশ্ন আটকাবে না। তো চলো আমরা এবার এর পরের টপিকে যাচ্ছি। সেটি হচ্ছে এই প্রতিসরণ সংক্রান্ত দুটো সূত্র আছে, এদের বলা হয় প্রতিসরণের সূত্র। এবার আমরা সূত্র দুটো দেখে নেব। তো এবারে আমরা পড়ব প্রতিসরণের সূত্র। প্রতিসরণের সূত্র তোমরা বইতে দেখবে পেয়ে যাবে, প্রতিসরণের দুটো সূত্র আছে, কিন্তু বইয়ে তো সবই আছে, বিষয়টা বুঝতে হবে। একটু মন দিয়ে শোনো, তোমরা এখনই বলতে পারবে, এটা মুখস্থ করার দরকার হবে না। দেখো, প্রথম সূত্রটা কি আছে দেখো। প্রথম সূত্র হচ্ছে, এটা হচ্ছে আপতিত রশ্মি PQ, এটা হচ্ছে প্রতিসৃত রশ্মি, তাই না? তো আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং এই আপতন বিন্দুর উপরে অঙ্কিত অভিলম্ব, এই যে N1 N2 অভিলম্ব, এরা একই সমতলে অবস্থিত। কি বললাম? আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুর ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে। এরা দেখো সবাই, এই যে মোবাইলের যে প্লেনটা তোমরা দেখছো, এই মোবাইলের এই তলের উপরে সবাই অবস্থিত। হ্যাঁ, এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা হচ্ছে প্রতিসৃত রশ্মি, আর এটা আপতন বিন্দু, এর উপরে অঙ্কিত অভিলম্ব, এরা সবাই একই তলে অবস্থিত। এটা হচ্ছে প্রথম সূত্র। এবার আসছি দ্বিতীয় সূত্র, সেকেন্ড ল। এইটা খুব ইম্পর্টেন্ট। এই সূত্রটা বুঝতে গেলে তোমাদেরকে ত্রিকোণমিতির একটু ধারণা থাকতে হবে। যারা ক্লাস 10-এর ত্রিকোণমিতি ক্লাসগুলো করেছো অঙ্কে, তোমাদের একটু সুবিধা হবে। বাদ বাকিদের জন্য একটুখানি বুঝতে অসুবিধা হবে, মানে এই সাইন কজ এই ব্যাপারগুলো আসবে। তো সাইন কী জিনিস, কজ কী জিনিস, এটা না জানলে একটু অসুবিধা। আমি আজকে চেষ্টা করছি তোমাদের এই সাইন কজের ব্যাপারটা একটুখানি বলে দেওয়ার, তাহলে আমি দ্বিতীয় সূত্রটা ভালো বোঝাতে পারবো। ঠিক আছে? দেখো, ত্রিকোণমিতিতে কি হয়, দুটো, এই মনে করো একটা সমকোণী ত্রিভুজ নিলাম। এই সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে সমকোণ, মানে 90 ডিগ্রি। তাহলে বুঝতেই পারছো বাকি দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হবে। তো এটা মনে করো একটা নাম দিলাম আমি ABC। এটা একটা সমকোণী ত্রিভুজ। এবার এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটাকে আমি থিটা ধরলাম। তো দুটো বাহু এবং একটি কোণের মধ্যে যে সম্পর্ক, এইগুলোই হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। যেমন ধরো, এই যে কোণ, এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। বুঝতে পারলে? আবার তুমি যদি এই কোণটাকে ধরো, তাহলে ভূমি হবে BC, লম্ব হবে AB, আর অতিভুজ হবে AC। তাহলে আমি এখানে থিটা ধরেছি, এই কোণের সাপেক্ষেই বলি। যেমন এই কোণের সাপেক্ষে এটা যে ভূমি, তাহলে এই ভূমি বাই অতিভুজ যদি করো আর লম্ব বাই অতিভুজ করো, তাদের অনুপাতগুলো বিভিন্ন নামে আমরা বলবো। যেমন ধরো, আমি যদি লম্ব, আচ্ছা, এখানে এই লম্বটা কি? লম্বটা হচ্ছে BC, তাহলে লম্ব BC বাই অতিভুজ হচ্ছে AC, BC বাই AC সমান হচ্ছে সাইন থিটা। আর ভূমি বাই অতিভুজ মানে AB বাই AC, এটা সমান হচ্ছে কস থিটা। আর লম্ব বাই ভূমি মানে BC বাই AB, এটা মানে হচ্ছে ট্যান থিটা।
এছাড়াও আরও 3টে অনুপাত আছে, আমার অতটা এখন জানার দরকার নেই, আমি শুধুমাত্র এইটা বোঝাটার আমার দরকার ছিল তাই বলে দিলাম, কারণ এখানে আমার মেন ক্লাস হচ্ছে প্রতিসরণ, তাই ডিটেলসে আমি আর যাচ্ছি না। তাহলে সাইন থিটা মানে বুঝতে পারলে, এই ত্রিকোণমিতিক অনুপাতে লম্ব আর অতিভুজের অনুপাতকে আমরা সাইন থিটা বলি। চলো আমরা আগের পেজে আবার চলে যাই। আচ্ছা, তো প্রতিসরণের দ্বিতীয় সূত্র কি বলছে, যে দুটো নির্দিষ্ট মাধ্যম, মনে করো এটা একটা মাধ্যম M1 আর এটা একটা মাধ্যম M2, তাহলে দুটো মাধ্যম এবং একটা নির্দিষ্ট বর্ণের আলোর জন্য, এই যে মাধ্যম দুটোকে নির্দিষ্ট আর বর্ণের কালার মানে আলোর বর্ণটাকে নির্দিষ্ট করে আমি বলছি, এর পেছনে কিন্তু যুক্তি আছে, সেটা কিন্তু একটু পরেই তোমরা বুঝে যাবে। তাহলে প্রতিসরণের দ্বিতীয় সূত্রে এই কথাগুলো কিন্তু অবশ্যই তোমাকে উল্লেখ করতে হবে, তা না হলে কিন্তু সূত্র ভুল হয়ে যাবে। বুঝতে পারলে কি বললাম? সূত্র বলার আগে এটা বলবে, দুটো নির্দিষ্ট মাধ্যম এবং একটা নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন, মানে আপতন কোণের, এই আপতন কোণ কত, আচ্ছা এখানে আমি আর লিখেছি, সরি, আপতন কোণ হচ্ছে আই, আপতন কোণের সাইন মানে সাইন আই এবং প্রতিসরণ কোণের সাইন মানে সাইন আর। আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত এটা হচ্ছে ধ্রুবক। কি বললাম? আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত হচ্ছে ধ্রুবক, এবং এই ধ্রুবকটাকে আমরা এইভাবে লিখব 1μ2। এই 1μ2 বলতে কি বোঝাচ্ছে, যেহেতু আলোটা 1 নাম্বার মাধ্যম থেকে 2 নাম্বার মাধ্যমে গিয়েছে, তাই এটাকে আমরা লিখছি 1μ2। এই 1μ2টা অ্যাকচুয়ালি কি বলো তো, এটা হচ্ছে 1 নং মাধ্যম সাপেক্ষে 1 নং মাধ্যম সাপেক্ষে 2 নং মাধ্যমের প্রতিসরাঙ্ক 2 নং মাধ্যমের। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এটা হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক, 1 নং মাধ্যম সাপেক্ষে 2 নাম্বার মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক। তাহলে দ্বিতীয় সূত্রটাকে আমি আবার রিপিট করছি, ভালো করে শোনো। দুটো নির্দিষ্ট মাধ্যম এবং একটা নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক, এবং এর মান কত, 1μ2। এই 1μ2 বলতে কি বোঝাচ্ছে, 1 নাম্বার মাধ্যম সাপেক্ষে 2 নাম্বার মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক। তাহলে আমরা একটা নতুন শব্দ শিখলাম, সেটা হচ্ছে প্রতিসরাঙ্ক, এবং তার আগে জুড়ে দিয়েছি আপেক্ষিক প্রতিসরাঙ্ক। তো আমাদের এবারে যে আলোচনাটা হবে সেটা হচ্ছে এই প্রতিসরাঙ্ক নিয়ে, মানে প্রতিসরাঙ্ক কাকে বলে এবং প্রতিসরাঙ্ক কয় প্রকার ও কি কি। তো চলো এবারে আমরা সেই বিষয়ে আলোচনা করি। তাহলে সূত্র দুটো আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের, যে আমি আরেকবার বলে দিচ্ছি, একটুখানি শুনে নাও আর তারপরে বইটা পড়ে নেবে। কি বলছি, যে আপতিত রশ্মি, এই দেখো আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, আপতন বিন্দুর উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থিত, দুটো নির্দিষ্ট মাধ্যম এবং একটা নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক, এবং সেটাকে আমরা কি লিখছি 1μ2, মানে 1 নাম্বার। যদি এটা ধরো এ হতো, এটা বি মাধ্যম হতো, তাহলে লিখতাম aμb লিখতাম। ওকে, এটা ধরো জল হলো, এটা কাঁচ হলো, তাহলে লিখতাম জল মানে ওয়াটার wμg লিখতাম। ওকে, তো এইবার চলো আমরা আলোচনা করব প্রতিসরাঙ্ক কি জিনিস। প্রতিসরাঙ্ক, যাকে আমরা ইংরেজিতে বলছি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, প্রতিসরাঙ্ক বা এটাকে বলা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, সংক্ষেপে আমি লিখলাম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এটা 2 রকম হয়, একটাকে বলা হচ্ছে পরম প্রতিসরাঙ্ক, পরম প্রতিসরাঙ্ক, আরেকটিকে বলা হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক।
আপেক্ষিক প্রতিসরাঙ্ক। তাহলে প্রতিসরাঙ্ক দুই প্রকার, একটা হচ্ছে পরম প্রতিসরাঙ্ক এবং একটি হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। তো প্রথমে আমরা আসছি আপেক্ষিক প্রতিসরাঙ্কটা আলোচনা করি, তারপর আমরা পরম প্রতিসরাঙ্ক আলোচনা করব। তো আবারও তোমাদের একটি খুব শর্টকাটে আমি ছবিটা আঁকছি, ধরো একটু ছোট করেই আঁকি। আচ্ছা, এখানে এইটা হচ্ছে আপতন কোণ আই, প্রতিসরণ কোণ আর। আচ্ছা, এই মাধ্যমটাকে আমি লিখলাম, এটা হচ্ছে এ মাধ্যম লিখলাম, আর এই মাধ্যমটাকে আমি বি মাধ্যম লিখলাম। বুঝতে পেরেছ? এখন আলো যখন, আমি কি বলছি, আপেক্ষিক প্রতিসরাঙ্ক আগে বলি। যেমন 1 নম্বর মাধ্যম থেকে যখন 2 নম্বর মাধ্যমে যাচ্ছে, তখন আমরা এটা লিখছি এ মিউ বি। এটা হচ্ছে 1 নম্বর মাধ্যম সাপেক্ষে 2 নম্বর মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক। তাহলে সংজ্ঞাটা কি বলবে তোমরা? বলবে যে আলোকরশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিসরণ ঘটে, তখন প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ককে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলা হয়। আলোকরশ্মি যখন একটা মাধ্যম থেকে আরেকটি মাধ্যমে প্রতিসরণ ঘটে, তখন প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ককে বলা হয় দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক। এখন মজার ব্যাপার হচ্ছে, যদি এই মাধ্যমটা যদি বায়ু মাধ্যম হয়ে যায় বা শূন্য মাধ্যম হয়, মানে ধরো আলো কি হচ্ছে, আলো বায়ু থেকে কাঁচে প্রবেশ করছে বা বায়ু থেকে জলে প্রবেশ করছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখব? বায়ু বা শূন্য মাধ্যম, এটাকে আমি এ লিখতে পারি, এ ফর এয়ার, এয়ার এ লিখতে পারি। তখন আমি কি লিখব? এ মিউ, এবার ধরো এটা যদি জল হয় তাহলে ওয়াটার, তাহলে এ মিউ ডাব্লু। এইটাকে এ মিউ ডাব্লুটাকে, যেহেতু আমি বলেছি বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম, তাই তুমি যদি এটাকে মনে করো শুধু মিউ ডাব্লু লিখবে, তাহলেও লিখতে পারো। যদি এই মাধ্যমটি বায়ু বা শূন্য মাধ্যম হয়, তাহলে এ মিউ ডাব্লুটাকে আমি শুধুমাত্র মিউ ডাব্লু লিখতে পারি। তো এই যে মিউ ডাব্লু লিখলাম, এটা হচ্ছে জলের পরম প্রতিসরাঙ্ক। অথবা যদি মনে করো এ মিউ জি, এটাকে আমরা অনলি মিউজি লিখতে পারি। তাহলে মিউজিটা কি? মিউজিটা হচ্ছে জলের কাঁচের পরম প্রতিসরাঙ্ক। তাহলে পরম প্রতিসরাঙ্ক কাকে বলে? বলবে যে আলোকরশ্মি যখন বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম থেকে কোনো মাধ্যমে প্রবেশ করে, তখন বায়ু মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বলা হয়। তার মানে যে মাধ্যম থেকে আলোটা যাচ্ছে সেটা যদি বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম হয়, তাহলে ওই দ্বিতীয় মাধ্যমের যে প্রতিসরাঙ্ক সেটা হবে ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। যদি বায়ু বা অন্য বায়ু বা শূন্য মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যম হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেটা হবে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। চলো কিছু উদাহরণ দেখি আমি। যেমন মনে করো মিউজি অর্থাৎ কাঁচের পরম প্রতিসরাঙ্কর মান হচ্ছে 3/2। আবার মিউ ডাব্লু জলের প্রতিসরাঙ্ক, পরম প্রতিসরাঙ্ক হচ্ছে 4/3। এখন আমি যদি বলি যে জল সাপেক্ষে কাঁচের আপেক্ষিক প্রতিসরাঙ্ক কত, অথবা যদি বলি যে কাঁচ সাপেক্ষে জলের আপেক্ষিক প্রতিসরাঙ্ক কত, তাহলে নিশ্চয়ই এবার ঘাবড়ে যাচ্ছ। ঘাবড়ানোর কোনো কারণ নেই। চলো একটুখানি আমরা এই ব্যাপারে একটু এর ফর্মুলাটা কি সেটা একটু জেনে নিই।
তারপর নয় অঙ্কটা আমি নাই তোমরাই করবে। আমি এইটা একটা প্রবলেম তোমাদের দিয়ে দিলাম, এইটা তোমরা নিজেরাই পারবে শুধুমাত্র থিওরিটা জানার পরে। তো যারা জানো তারা আমাকে কমেন্ট করে লিখে দাও দেখি। এটা হচ্ছে 1 নাম্বার কোয়েশ্চেন, এটা 2 নাম্বার কোয়েশ্চেন দিলাম, তাদের অ্যান্সারগুলো কী হবে যদি আগে তোমরা জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। যারা জানো না তারা একটু ক্লাসটা দেখে নাও, তারপরে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। ওকে, তো চলো দেখা যাক। দেখো এবার আমরা একটা নতুন জিনিস শিখব, সেটা হচ্ছে প্রতিসরাঙ্ক ও আলোর বেগ। প্রতিসরাঙ্ক ও আলোর বেগের মধ্যে কি সম্পর্ক? প্রতিসরাঙ্ক এবং আলোর বেগের মধ্যে সম্পর্ক। অলরেডি আধ ঘন্টার ক্লাস হয়ে গেছে, অনেকেই অধৈর্য হয়ে পড়ছো, কিন্তু যারা সত্যি শিখতে চাও, আমি বলেছি শিখতে গেলে একটু ধৈর্য ধরে শিখতে হবে, তাড়াহুড়ো করলে শিখতে পারবে না বাবা। একটু ধৈর্য ধরো, প্রত্যেকটি প্রশ্ন, কোনো প্রশ্ন তোমার আটকাবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি, মন দিয়ে ক্লাসটা করো। চলো আমরা আর একটা টপিক পেয়ে গেছি, প্রতিসরাঙ্ক এবং আলোর বেগের মধ্যে সম্পর্ক। কোনো মাধ্যমের, ধরো আমি একটা মাধ্যম নিলাম এ মাধ্যম, আর একটা মাধ্যম নিলাম বি মাধ্যম, ঠিক আছে? তাহলে দুটো মাধ্যম নিয়েছি। এখন আলোক রশ্মি মনে করো এ মাধ্যম থেকে বি মাধ্যমে যাচ্ছে, ঠিক আছে? এ থেকে বিতে যাচ্ছে। প্রতিসরাঙ্কের সঙ্গে সম্পর্ক হচ্ছে এরকম, এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক মিউ এ, এটা হচ্ছে সি বাই ভি এ। কী বললাম? এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক মিউ এ ইকুয়াল টু সি বাই ভি এ। একইভাবে বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক মিউ বি সমান সি বাই ভিবি। তো একটা জিনিস দেখো, এই সিটা কি? এই সিটা হচ্ছে শূন্য মাধ্যমে, সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ। শূন্য মাধ্যমে আলোর বেগ, আলোর বেগ এর মানটা তোমরা জানো অনেকেই, কত বলো তো? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। শূন্য মাধ্যমে আলোর বেগ যার মান হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, ভালো করে আরেকবার লক্ষ্য করো, এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক সমান সি বাই ভি এ, বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক সি বাই ভিবি। তাহলে এখন আমি যদি এরকমভাবে বলি যে এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক, তাহলে কি লিখবো বলো তো? দেখো এখানে যখন শূন্য মাধ্যম সাপেক্ষে, এই যে পরম প্রতিসরাঙ্ক মানে তো শূন্য মাধ্যম সাপেক্ষে, তাহলে কি লিখেছি? শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ। তাহলে এ মাধ্যম সাপেক্ষে যখন হবে তাহলে তুমি কি লিখবে? এ মাধ্যমে আলোর বেগ বাই বি মাধ্যমে আলোর বেগ। এই যে এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, তাহলে যার সাপেক্ষে তার বেগটা আগে, আর যার মধ্যে যাচ্ছে সেটা হচ্ছে পরে। দেখো এখানকার মধ্যে শূন্য মাধ্যম সাপেক্ষে, তাই শূন্য মাধ্যমে আগে লিখেছি, এ মাধ্যমে পরে লিখেছি, তাহলে এখানে তাই করলাম। এবারে একটা কাজ করা যাক, এইটা থাকলো। এখন এই যে দুটো রাশি আছে এদের অনুপাত করে দেখো একটা কি আসে। তো তোমরা কাজ করো, মিউ এ বাই মিউ বি করো। তাহলে মিউ এ যদি করো তাহলে সি আর সি দেখো কেটে যাবে, অনুপাত করলে এটা হবে নিচে যাবে ভি এ, ওপরে যাবে ভি বি। ওকে, তাহলে এখানে আছে কি ভি এ বাই ভিবি আছে, তাহলে এখান থেকে যদি তোমরা ইনভার্স করে দাও, ভি এ বাই ভিবি করো, তাহলে কী হবে? এটা উল্টে যাবে, অর্থাৎ এটা যাবে মিউ বি বাই, সরি ভুল হয়ে গেল, এটা হবে কি হবে? মিউ বি বাই মিউ এ। এবার এই ভি এ বাই ভিবি দেখো এখানে আছে না, এটার মান কত? মিউ বি বাই মিউ এ, মিউ বি বাই মিউ এ। তাহলে আমরা কি পেলাম দেখো,
একটা জিনিস খেয়াল করে দেখো, একটু দাঁড়াও, এইখানে আমি এটা মুছে দিচ্ছি, জায়গাটা লাগবে আমার। আচ্ছা, তো আমরা যেটা পেলাম সেটা হচ্ছে দেখো এ মিউ বি সমান কি পেয়েছি, আমরা পেলাম মিউ বি বাই মিউ এ। এইটা আমাদের কাজে আসবে। তার মানে হচ্ছে এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক, ভালো করে দেখো, এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক সমান বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বাই এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। মানে তাহলে কি লিখলাম, যার সাপেক্ষে তাকে দেখো পরে লিখেছি, আর যার পরম প্রতিসরাঙ্ক এখানে দেখো এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক, তো তাহলে বির আগে লিখেছি আর যার সাপেক্ষে তাকে পরে লিখেছি, তাহলে মিউ বি বাই মিউ এ। এইবার দেখো এই অঙ্কটা তোমাদের খুবই ইজি হয়ে যাবে, তোমরা এবার নিজেরাই করতে পারবে। দেখো আমি যদি প্রথমটা দেখো ডাব্লু মিউ জি, ডাব্লু মিউ জি, এটা সমান কী লিখবে বলো, মিউ জিকে আগে লিখবে আর ডাব্লুর সাপেক্ষে তাহলে ডাব্লুটাকে পরে লিখবে। এবার দেখো এই দুটো মানই তোমরা জানো, হ্যাঁ দেখো মিউ জি কত 3/2, মিউ ডাব্লু কত 4/3, তাহলে ক্যালকুলেশন করলে কত হবে গো, এটা হবে 9/8, তাই হবে না? তাহলে একইভাবে তোমরা এবার এইটা একটু করে আমাকে কমেন্ট করে জানাও দেখি তোমরা কতটা শিখতে পারলে আমি দেখি। আচ্ছা, তাহলে এই টপিকটা কিন্তু আমাদের হলো। এবার এখানেই শেষ নয়, এখানে প্রচুর প্রশ্ন আসে। চলো এই যে ফর্মুলা দিয়ে এবার এইটা একটু দেখি। আমরা পেলাম মিউ সমান সি বাই ভি, এটা যদি ধরো এ হয়, বা এটা ধরো আমি দিলাম কাঁচের পরম প্রতিসরাঙ্ক, তাহলে এটা কাঁচ মাধ্যমে আলোর বেগ। এখন ধরো একটা অঙ্ক দিল তোমাকে অঙ্ক দেওয়া হলো যে কাঁচের পরম প্রতিসরাঙ্ক হচ্ছে 3/2, তাহলে কাঁচের মধ্যে আলোর বেগ কত হবে ক্যালকুলেশন করো। 2 নম্বরের অঙ্কটা খুব আসে, বলা হলো যে কাঁচের পরম প্রতিসরাঙ্ক 3/2 বা 1.5, তাহলে কাঁচের মধ্যে আলোর বেগ কত, কি করবে, এই ফর্মুলা ইউজ করবে। কি করবে দেখো, ভিজি সমান মিউজি ভিজি সমান সি, তাহলে ভিজি কত হবে, ভিজি সমান হবে সি বাই মিউজি। সি কত, সি এর মানটা তোমাকে মনে রাখতে হবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর মিউ কত, এটা হচ্ছে 3/2, 3 কেটে যাবে, 2টা ওপরে উঠে গেলে এটা হবে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। হয়ে গেল 2 নম্বরের অঙ্ক, বুঝতে পারছো? আচ্ছা, এখান থেকে আর একটা খুব শর্ট কোয়েশ্চেন, খুব কমন কোয়েশ্চেন হয়। তো আমরা পরম প্রতিসরাঙ্ক তো এটা পেয়েছি। এখন একটা জিনিস মনে রাখবে যে শূন্য মাধ্যমে আলোর বেগ অন্য যে কোনো মাধ্যমে আলোর বেগের থেকে বেশি, মানে সি এর মান অলওয়েজ গ্রেটার দেন ভি জি, বা ভি যে কোনো মাধ্যম হোক। কি বললাম বুঝতে পেরেছ? শূন্য মাধ্যমে আলোর বেগ যে কোনো মাধ্যমে আলোর বেগের থেকে বেশি, তাহলে ওপরের সি নিচে ভি, তাহলে এখানে বুঝতেই পারছো যে মিউ জি অলওয়েজ গ্রেটার দেন 1। তার মানে যে কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক কখনো 1-এর কম হবে না, মাথায় ঢুকিয়ে নাও কথাটা। কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের মান কখনোই 1-এর থেকে কম হবে না। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। অর্থাৎ এটা কিন্তু একটা শর্ট কোশ্চেন আসে, কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্কর মান কোনটি হতে পারে, তার মানে সবসময় 1-এর বেশি হবে, বায়ু মাধ্যম হলে 1 হবে, আর অন্য যে কোনো মাধ্যমের ক্ষেত্রে 1-এর থেকে বেশি হবে। এখন আপেক্ষিক প্রতিসরাঙ্ক কিন্তু 1-এর থেকে কম হতে পারে। দেখো আগে একটা অঙ্ক আমরা করলাম না, যে ডাব্লু মিউ জি করলাম, এটা ডাব্লু মানে মিউ জি বাই মিউ ডাব্লু, এটা কত বেরিয়েছিল 9/8 বেরোলো। এবার তুমি যদি উল্টে দাও, অর্থাৎ জি মিউ ডাব্লু করো, তাহলে কিন্তু এটা 8/9 হবে। দেখো এটা 1-এর থেকে কম। এটা আপেক্ষিক প্রতিসরাঙ্ক, এটা হতে পারে, কিন্তু পরম প্রতিসরাঙ্ক কিন্তু কখনোই 1-এর থেকে কম হবে না। ওকে, ক্লিয়ার? এবার আমি একটা কথা একটু আগে বলেছিলাম না, যে অলরেডি 39 মিনিট 47 সেকেন্ড চলছে,
40 মিনিট হয়ে গেছে, আর একটু চলবে ক্লাসটা, তোমরা একটুখানি আর একটু ধৈর্য ধরো। এবারে আমরা এই ঘন মাধ্যম আর লঘু মাধ্যম নিয়ে একটু কথা বলবো। ঘন মাধ্যম এবং লঘু মাধ্যম। লঘু মাধ্যম, মাঝে মাঝে বাইরের আওয়াজ ঢুকে যাচ্ছে, তাই না? রাস্তার ধারেই ঘর, গাড়ি যাচ্ছে, বিভিন্ন আওয়াজগুলো ঢুকছে, একটু হয়তো অসুবিধা তোমাদের হচ্ছে, কারণ এখন সকালে দিয়ে ক্লাস করছি তো, রাত্রেবেলায় করলে আওয়াজটা কম হয়। বেশ, ঠিক আছে, অসুবিধা নেই। চলো, কি বললাম? লঘু মাধ্যম, ঘন মাধ্যম। একটা উদাহরণ দিয়ে বলি। ধরো জলের প্রতিসরাঙ্ক হচ্ছে 4/3, পরম প্রতিসরাঙ্ক, এটা মানে হচ্ছে 1.33। আর ওহো সরি, এটা জলের লিখতে গিয়ে আমি কাঁচের লিখে দিয়েছি, এটাকে মিউ ডাব্লিউ। আর মিউ জি এটা হচ্ছে 3/2 মানে 1.5। আবার মিউ গ্লিসারিন, গ্লিসারিনকে আমি জিএল লিখছি, হ্যাঁ, এটা হচ্ছে 1.49। এবার একটা জিনিস দেখো, তোমরা যদি গ্লিসারিনকে জলের মধ্যে দাও তাহলে দেখবে গ্লিসারিন জলের উপর ভেসে আছে। মানে কি, জলের ঘনত্ব গ্লিসারিনের ঘনত্ব থেকে বেশি, তাই গ্লিসারিন উপরে ভেসে থাকে, জল কিন্তু নিচে নেমে যায়। তাহলে এখন যদি তোমাকে বলি যে ঘন মাধ্যম কোনটি, তাহলে তুমি নিশ্চয়ই বলবে জল ঘন মাধ্যম। কিন্তু না, এটা যে ঘনত্বর মাধ্যমে তুমি বললে সেই ঘনত্ব এখানে নয়। এখানে আমরা যে ঘনত্ব নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আলোকীয় ঘনত্ব। আমরা কথা বলছি আলোকীয় ঘনত্ব নিয়ে। এই আলোকীয় ঘনত্ব কি? আলোকীয় ঘনত্ব হচ্ছে যে মাধ্যমের, কথাটা মনে রাখো, যে মাধ্যমের প্রতিসরাঙ্ক যত বেশি হবে তার আলোকীয় ঘনত্বও তত বেশি হবে। তার মানে এখানে দেখো, জলের প্রতিসরাঙ্ক কত? 1.33। গ্লিসারিনের কত? 1.49। তাহলে বেশি কোনটা? এটা বেশি, অর্থাৎ গ্লিসারিন ঘন মাধ্যম। গ্লিসারিন ঘন মানে জলের থেকে ঘন মাধ্যম। গ্লিসারিনের এর আলোকীয় ঘনত্ব জলের থেকে বেশি। তার মানে এই যে ঘন মাধ্যম বলতে যার প্রতিসরাঙ্ক যত বেশি তার আলোকীয় ঘনত্ব তত বেশি, আমরা তাকে অপেক্ষাকৃত ঘন মাধ্যম বলবো। বুঝতে পারলে? তাহলে এই যে ঘন মাধ্যম থেকে যখন লঘু মাধ্যমে যাচ্ছে, ধরো কাঁচ আর জল, তাহলে কাঁচ হচ্ছে ঘন মাধ্যম, কারণ কাঁচের ঘন এই প্রতিসরাঙ্ক বেশি, জলের প্রতিসরাঙ্ক কম, তাই জল কিন্তু কাঁচের থেকে লঘু মাধ্যম, মানে আলোকীয় ঘনত্ব কম। তো আমরা বলছিলাম না যে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে আলোকরশ্মি কি হয়, অবিলম্ব থেকে দূরে সরে যায়। তো দেখো, যদি এটা যদি জল হয় আর এটা যদি বায়ু হয়, তাহলে বায়ু তো অবশ্যই বায়ুর প্রতিসরাঙ্ক কত? 1। তাহলে জলের থেকে বায়ু লঘু মাধ্যম, তাহলে আলোকরশ্মি কী হবে? অবিলম্ব থেকে দূরে সরে যাবে। অ্যাকচুয়ালি এইদিকে যাওয়ার কথা ছিল, এইদিকে না গিয়ে অবিলম্ব থেকে দূরে সরে গেল। তো এই হচ্ছে প্রতিসরণ সংক্রান্ত, এটা প্রথম ক্লাস আমি করলাম। এবার তোমাদের এরপরে প্রতিসরণে মানে বেসিক জিনিসটা কিন্তু আমি আলোচনা করে দিয়েছি। এখান থেকে আরও বিভিন্ন রকমের যে প্রশ্ন হয়, একদিন আমি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আচ্ছা, এরপরে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে প্রিজম এবং সমান্তরাল কাঁচফলক। প্রিজম নিয়ে আমি একদিন একটা ক্লাস করব এবং সমান্তরাল কাঁচফলক নিয়ে একটা ক্লাস করব। প্রতিসরণ নিয়ে আজকে মোটামুটি কমপ্লিট করলাম। তো পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটি অন করে রাখো, যাতে
প্রথম নোটিফিকেশানটা তোমার কাছেই পৌঁছায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। তোমার একটি লাইক আমাকে আরও পরবর্তী নতুন ভিডিও করতে আমাকে উৎসাহ যোগাবে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ক্লাসে। থ্যাংক ইউ।